আমাদের জীবনে আমরা সবাই তো বলি, তাই না? আমাদের প্রতিদিনকার জীবনে আমরা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং গল্প করার ছলে আমরা প্রচুর গল্প করি, কিন্তু এই আমরাই যখন লিখতে বসি তখন কথাগুলো কেন যেন এলোমেলো হয়ে যায় এবং নিজেদের গল্পগুলো যখন বলি তখন শুনতে একরকম মনে হয়, কিন্তু যখন লিখে ফেলি তখন নিজের কাছেই আর প্রাসঙ্গিক মনে হয় না। কিন্তু এই আমাদের মাঝে কিছু মানুষ আছে ব্যতিক্রম, যারা ঘটমান বর্তমানের প্রতিচ্ছবি আঁকতে পারেন, যারা সাদা এবং কালোর মাঝে এমন গল্প ফুটিয়ে তুলতে পারেন যে গল্প আমাদের পড়লে মনে হয় এটা তো আমার জীবনের গল্প। এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে তারা যখন লেখেন মনে হয় যে না, এভাবেই তো লেখার ছিল, কিন্তু আমরা চাইলে তখন আর করতে পারি না। এরকম দুজন মানুষ আছেন যারা কথা নিয়ে খেলেন, কথা নিয়ে বাঁচেন, কথা নিয়ে সাহিত্য রচনা করেন। দুজন কথা সাহিত্যিক আছেন আমাদের সাথে, ডান থেকে পরিচয় করাচ্ছি। আমাদের সাথে আছেন আনমনা মনীষিতা, একাধারে শিক্ষক এবং কথা সাহিত্যিক তিনি। আমাদের সাথে আরও আছেন সাজিদুল হক আবির, যিনি কথা সাহিত্যিক ও অনুবাদক, যদিও কথা সাহিত্যিকটা স্বাচ্ছন্দ্যের বেশি জায়গা। দুজন শিক্ষকতার সাথেও জড়িত। দুজনকে শুভ সকাল এবং স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনারা? ধন্যবাদ। ভালো আছি, আপনি ভালো আছেন? আমরা ভালো আছি। চাপে আছি? আমার কোনো চাপ নেই। আমি প্রথমে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে সকালটা আনমনার কিভাবে শুরু হয়? নামটা কি চমৎকার না? নামটাই মনে হয় একটা গল্প। শুধু আনমনা বললে আবার অপূর্ণতা থেকে যাবে, মনীষিতাও বলতে হবে সাথে। হ্যাঁ, সকালটা কিভাবে শুরু হয় আপনাদের? সকালটা কিভাবে, মানে ছুটির দিনে নাকি যেদিন আমার ক্লাস? রেগুলার ডেজ। আমি সকালবেলা উঠি, ওঠার পরে কিছুক্ষণ চেষ্টা করি আর একটুখানি ঘুমানোর, কতটুকু ঘুমানো যায় সেটা চিন্তা করি, মাথার মধ্যে হিসাব করি। এরপরে যখন না উঠলেই নয়, তখন উঠে এক গ্লাস পানি খেয়ে রেডি হয়ে বের হয়ে যাই। বাহ। সাচিদ, আপনার জন্য কি অবস্থা? না, আই স্টার্ট মাই ডে উইথ প্রেয়ার। তারপরে যেটা হয় সাধারণ 10 জন কর্মজীবী মানুষের জীবনের মতোই আর কি। আমার ক্লাসগুলো সাধারণত শুরু হয় 10টার দিকে, সো আমি হয়তো মানে 8টার দিকে উঠে তারপরে আবার প্রিপারেশন নিয়ে বের হয়ে যাই। মানে খুব স্পেশাল কিছু নাই। তাহলে গল্পগুলো কখন আসে? গল্পগুলো জমা মানে ধরা দেয় কখন? এই আইডিয়াগুলো কখন আসে? কখন হঠাৎ করে মনে হয় যে আচ্ছা এটা তো চমৎকার একটা বিষয়, এটা তো লেখা যায়, এটা কখন আসে? দেখেন, এটার অ্যান্সার সবচেয়ে সুন্দরভাবে দিয়েছিলেন গত বছর যিনি নোবেল পুরস্কার জিতলেন, আপনার হাঙ্গেরিয়ান রাইটার লাজলো ক্রাসনোহরকাই। উনি বলেন যে ওনার সমস্ত গল্প আসলে ফার্স্টে মাথায় লেখা হতে থাকে একটা লম্বা সময় ধরে, তারপরে উনি এটা পেন ডাউন করেন। তো আমরা আই থিঙ্ক আনমনায় হয়তো অ্যাগ্রি করতে পারে যে আমার ক্ষেত্রে আসলে সারাদিন ধরেই আসলে যা কিছু আমি দেখি এবং যা কিছু আমাকে নাড়া দেয় সেগুলি মাথার ভিতরে স্টোর করতে থাকি। এবং অন্য সময় লিখতে পারলে ভালো হইতো, বাট আনফর্চুনেটলি আমি দিনের সবচেয়ে মানে বাজে 2টা ঘন্টা, যে সারা দিন কাজ করে আসার পরে আমার ব্রেন যখন একেবারেই ডেড, তখন হয়তো রাত্রেবেলা ঘুমানোর আগে 1 বা 2 ঘন্টা আমি টাইম বের করতে পারি লেখালেখির জন্য আর কি। বাট এটা প্রতিদিন করি বলে আমার ধারাবাহিকতাটা। মানে এটা কি একরকম নিজেকে চ্যালেঞ্জ করা সাজিদ? মানে ওই সময়টা কেন আমি বেছে নিলাম, যখন একদম ব্লক থাকে পুরো ব্রেন, তখন কেন লেখার জন্য বেছে নিলাম? একেবারে না লেখার থেকে লেখা তো ভালো। সময় পাই, আর তো কিছু করার নেই। চমৎকার, প্রচন্ড ইতিবাচক একজন মানুষ। আমার ক্ষেত্রে হ্যাঁ, সাজিদ ভাই যেটা বললেন সেটা তো অবশ্যই, যে আমি সারাদিন ধরেই যখনই মাথায় চিন্তা আসে সেটা নিয়ে আমি ভাবি, কিন্তু আমি আসলে ঠিক জানি না আপনি যেটা বললেন যে গল্পগুলো কখন ধরা দেয়, আই এম নট শিওর যে কখন ধরা দেয়। কিন্তু আমি লেখার ক্ষেত্রে আমি শুধুমাত্র তখনই লিখি যখন আমি জানি যে আমার সারা রাতটা ফ্রি আছে, তখন আমি লিখতে পারি। কারণ না হলে মানে আমি 2 ঘন্টার জন্য ভাই বসতে পারি না। তো আমি হচ্ছে গিয়ে যেদিন আমি জানি আমি সারা রাত আমি জাগতে পারবো, আমি সেদিন লিখি। ওকে, বাহ, চমৎকার। একটু দর্শকদের সাথে আলাপটা করবার আছে, প্রশ্নটা থাকতেই পারে। সাধারণত আমরা কথা সাহিত্য বা লেখালেখি নিয়ে ফেব্রুয়ারি মাস আসলেই অনেক বেশি সরব হই। আজ কেন অতিথি হিসাবে চমৎকার দুজনকে উপস্থাপন করা? তার পেছনের গল্পটা হচ্ছে কমনওয়েলথের ছোট গল্প পুরস্কারের ক্যাটাগরিতে 2026 সালের একটি সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন আমাদের এই দুজন লেখক। এবং সবচেয়ে বড় বিষয়, এখানে প্রায় 8,000 মানুষ বা 8,000 লেখকের একটা তালিকা ছিল, যেখান থেকে এই দুজন হতে পারাটা একটা বিশাল সৌভাগ্যের। বাংলাদেশের গল্প আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেয়া, সাজিদ কি মনে হয় জার্নিটা যেভাবে চলছে সুষম, কিংবা পুরো অভিজ্ঞতাটা আপনার কাছ থেকে শুনবো, কি মনে হয়? রিল্যাক্সিং, কমফোর্টিং, চ্যালেঞ্জিং? হ্যাঁ, গল্পটা কিভাবে আসলো, গল্পটা সিলেক্টেড হওয়ার পরে কেমন মনে হচ্ছে, টোটাল প্রসেসিং কোয়েশ্চেন আমি আসলে গত অ্যাটলিস্ট মানে 14 তারিখের পর থেকে অনেকবার সম্মুখীন হয়েছি। আমার ক্ষেত্রে আসলে আমি জাস্ট একটা ভালো গল্পই লিখতে চেয়েছিলাম, মানে এর বাইরে কিছু না, যে আমি খুব গ্লোবাল একটা প্ল্যাটফর্মে যাব, বাংলাদেশের মানুষের পার্টিকুলার এই জিনিস সিলেবলভাবে আমাকে উপস্থাপন করা লাগবে ওয়ার্ল্ডের সামনে, এরকম কিছু ছিল না। আমি এমন কিছু ইস্যু আমার গল্পে ডিল করেছি যেগুলো খুবই পার্সোনাল ছিল এবং যার ভিতরে কোনো আসলে আপনার আলাদাভাবে ফেক কিছু আমার অ্যাড করা লাগে নাই, কোনো টেম্পারিং করা লাগে নাই। ইট ওয়াজ ভেরি অনেস্ট, ইট ওয়াজ ভেরি র। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে ওই দুঃখর জায়গাটা, আমার গল্পের মেইন ক্যারেক্টার যে দুঃখটা,
সেটার সাথে আই থিঙ্ক কোন এক জায়গায় মানে রেজোনেট করছেন আমার যারা জাজ ছিলেন তারা, যেই কারণে হয়তো একটা গ্লোবাল একটা গল্প মানে একটা লোকাল একটা গল্প একটা গ্লোবাল প্ল্যাটফর্মে অ্যাকসেপ্টেড হয়েছে এবং সেটা আমার মাতৃভাষায়, এটা একটা বড় ব্যাপার আর কি আমার মনে হয়। নিশ্চয়ই, এবং এই জায়গাটায় আবার অনুবাদও হয়েছে। অনুবাদ একটা খুব পরিচিত লাইন আমরা শুনি, লস্ট ইন ট্রান্সলেশন, ট্রান্সলেট করতে গেলে আবেগ হারিয়ে যায় অনেক ক্ষেত্রে। এত চমৎকার একটা লেখা আপনি মাতৃভাষায় লিখেছেন, এটা যখন ট্রান্সলেট করা হলো, লেখক হিসেবে যখন পাঠকের ভূমিকায় কি মনে হয়েছে? এটা প্রপার ট্রান্সলেশন পেয়েছি এটা আমরা? নিয়ে আসলে খুব খোলামেলা ভাবে এখন আমার মতামত দেওয়ার উপায় নাই, কারণ মানে জাজমেন্টের প্রসিজিওর এখনো চলছে। আচ্ছা, কিন্তু আমি এতটুকু বলতে পারি যে ইনিশিয়াল যেই ফরম্যাটটা আমাকে দেওয়া হয়েছিল আর কি ট্রান্সলেট করে, আই ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটেড উইথ দ্যাট। ওকে, এবং মানে আমি হচ্ছে অনেকটা আনপ্রফেশনাল ভাবেই ইমেইলে দেখা গেছে আমি নিজের ফ্রাস্ট্রেশন ঝেড়ে ফেলছি, বিকজ ইট ওয়াজ মাই চাইল্ড। স্বাভাবিক। ঠিক আছে, তো কিন্তু আমি ধন্যবাদ দিব হচ্ছে কমনওয়েলথ ফাউন্ডেশনকে, বিকজ দে ওয়ার ভেরি মাচ সিম্প্যাথেটিক। তারা আমার এই কনসার্নটা বুঝতে পারছে, অ্যান্ড দেন দে গেভ ইট টু অ্যানাদার ট্রান্সলেটার, যে হচ্ছে এটা মানে আসলে নুয়ান্সেস বুঝে আমার গল্পের ছোট ছোট যে সমস্ত কাজগুলো আছে ওগুলো বুঝে উনি যে টেম্পারিংগুলো পরে করছেন, দ্যাট ওয়াজ লাইক মোর অর লেস ক্লোজ টু মাই অরিজিনাল পেস। ওকে, যে ইমোশনটা সে সেখানে আসলে অ্যাড্রেস করতে পেরেছে, যেটা ট্রান্সলেশনের ক্ষেত্রে আসলে আমরা সবসময় দেখি জি। যে হারিয়ে যায়। আনন্দের কাছেও জানতে চাও, এই যে মানে যখন আমরা কোনো কিছু তৈরি করি তখন কি এরকম থাকে মাথায় যে লিখে যাচ্ছে এটা এরকম বড় পরিসরে যাবে বা কোনো এই গল্প লেখার কম্পিটিশনে সময় যাবে? সেটা ছিল না। ওকে, তো আমি এটা লিখেছিলাম, আমার মাথায় আসলে অন্য একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার অংশ হিসেবে আমি এই গল্পটা লিখেছিলাম। তো লেখার পর আমার এক বন্ধুকে সেটা দেই পড়তে, তো সে আমাকে পড়ে বলে যে এটা তো কমনওয়েলথ শর্ট স্টোরি কম্পিটিশনের ডেডলাইন সামনেই আছে, এটা ওখানে সাবমিট করতে পারো, করা উচিত। তারপরে আমি করলাম। তারপরে এবং করতে গিয়ে অনেকেই আমাকে টাইটেল নিয়ে জিজ্ঞেস করছেন, গল্পের নামটা। আমি করতে গিয়ে দেখলাম যে এখানে আবার নামও দিতে হয়। এখন আমি আবার গল্পের নামটা দেওয়াতে খুবই কাঁচা, আমি পারি না কাজটা ভালো। তো আমি তখন ওকেই বললাম যে আচ্ছা নামটা কি দিব। আমরা ঠিক করে নাম দাও। নিয়ে কিন্তু হ্যাঁ। কথা বলবো, পুরো গল্প নিয়ে কথা বলবো, পরে, আরেকটা হ্যাঁ। আরেকটা বাকি আছে আচ্ছা, আমাদের পার্ট। ওকে, ঠিক আছে, তাহলে ওইটা তখন আমরা হ্যাঁ, শুনবো। হ্যাঁ, একটা okay. ছোট বিরতি নিয়ে নেই আমরা, বিরতি নিয়ে হ্যাঁ। আপনাদের সাথে ফিরছি। দর্শক, সকালের বাংলাদেশে এই পর্যায়ে ছোট একটা বিরতি নিচ্ছি। তবে যে প্রাসঙ্গিকভাবে প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছিল, দুটো গল্পর নামই এখন আপনাদের বলা হয়নি। কৌতূহল বসে অপেক্ষা করুন, বিরতি থেকে ফিরে নাম দুটো বলবো। ফিরছে করে সাথেই থাকুন। বিরতির পর সকালের বাংলাদেশ আপনাদের সবাইকে শুভ সকাল, এবং এই আশা জাগা নিয়ে একটি দিনে আমরা নতুনদের গল্প শোনাতে চাই। রুনিয়া এবং জুবাইর আপনাদের সাথে আছে, চমৎকার দুজন কথা সাহিত্যিক আমাদের সাথে আছেন, যাদের সাথে আলাপ চলছিল। সাজিদুল হক আবির আছেন আমাদের সাথে, এবং একই সাথে আছেন আনমনা মনীষিতা, দুজনের সাথে আলাপ চলছিল। সাজিদ, যেই প্রসঙ্গটায় আপনি বলেছিলেন মন্তব্য করবেন না, তবু একটা কৌতূহল কিন্তু থাকে যে আসলে আমরা কোথায় যাচ্ছি, কি হচ্ছিল। আপনার গল্পের নামটাই এত চমৎকার যে কেউ আগ্রহী হয়ে পড়তে শুরু করবে। নিজে আপনি আগে নাম বলুন, তারপর আমি পাঠক হিসেবে প্রশ্ন করব। আচ্ছা, আমার গল্পের নাম হচ্ছে মফিজের রিলেশনে স্পার্ক নাই। স্পার্ক নেই, এবং এটা হচ্ছে এই জেনজির যেই সময়কালীন সময়টা চলছে তাদের শব্দ চয়নে শিরোনাম লেখা, যে স্পার্ক নাই রিলেশনে। ধরেন আমাদের কথা বলা যাবে না, মানে কোন জেনারেশনের কথা বললে প্রাসঙ্গিক হবে, কঠিন হয়ে যাচ্ছে বিষয়টা বলা। অনেকে নিজেদের সাথে না মিলে গেলে এখন- আমরা খুব সহজ করে বলি, জানতে চাই যে গল্পের আসলে মানে ছোট্ট করে গল্পটা আসলে যদি কি বলার বিষয় সুযোগ নিয়ে? থাকে, কি বলছে গল্পটা? এই গল্পটা ধরেন এই যে স্পার্ক নাই, রিলেশনে স্পার্ক নাই, এটা একটা ফ্রেজ হিসেবে আমার মাথায় দীর্ঘদিন ধরে ঘুরতেছিল যে এটা কেমন ব্যাপার। পরে হচ্ছে জিনিস এই রিলেশনে স্পার্ক না থাকা ব্যাপারটাকে আমি একটা স্যাটায়ারে ট্রান্সফার করছি আর কি আমার গল্পে। তো আমার গল্পের যে মেইন ক্যারেক্টার মফিজ শব্দটা একই সাথে কিন্তু একটা প্রপার নাউন প্লাস অ্যাডজেক্টিভ। মফিজ বলতে কিন্তু আমরা বোকাও বুঝি Exactly. বাংলাদেশে। তো সে একজন মানে গ্রামের একজন দিনমজুর আর কি, এডুকেশন নাই তার একেবারেই। তো তার ওয়াইফের সাথে হচ্ছে তার মানে রিলেশনে একটা দূরত্ব তৈরি হয় আর কি। তো সে তার গ্রামের এক এনজিও হেডের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে সমস্যা কোথায় হুজুর, আপনি তো লাইক এডুকেটেড মানুষ, আমি বুঝায় বলেন। তো তার ওয়াইফের সাথে সেই এনজিও হেডের একটা মানে একটা তখন ফ্লিং চলতেছে আর কি। ওকে, তো তখন সে বলে যে বেটা তোর বয়সে তোর রিলেশনে স্পার্ক নাই। তখন সে স্পার্ক জিনিসটা বোঝার জন্য হচ্ছে এলাকার ইলেকট্রিশিয়ানের কাছে যায়। তো সেই ইলেকট্রিশিয়ান তাকে বুঝায় যে ইলেকট্রনের টোটাল মানে মানে একটা পরমাণুর স্ট্রাকচার হচ্ছে এই, ইলেকট্রন প্রোটন দৌড়াইতে থাকে, তো এদের ভিতরে যখন ইমব্যালেন্স তৈরি হয় তখন হচ্ছে মানে Spark স্পার্কটা থাকে। হয়। হ্যাঁ। তো এখন সে ভাবে যে আমি হচ্ছে ইলেকট্রন, যেহেতু আমি নেগেটিভ, তো আমার সেই স্পার্কটা অর্জন করতে হলে আমার দৌড়ায় হচ্ছে
মানে স্পার্কটা অর্জন করতে হবে। সো হি স্টার্টস রানিং বেসিক্যালি টু রিভাইভ হিজ লস্ট রিলেশনশিপ উইথ হিজ ওয়াইফ। ওয়াও, এটাই হচ্ছে আর কি, এবং এটা সেটিংটা হচ্ছে আপনার সুন্দরবনে, যেটা প্রাসঙ্গিকভাবে আসছে এই আর কি। সাজিদ, একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। আপনি বলেছিলেন আপনি আপনার বাস্তবতা থেকে লেখেন, কিছুক্ষণ আগে বলছিলেন না চারপাশের গল্প ভাবতে হয় না কিছু, এই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাওয়া এবং সেই এক্সপিরিয়েন্সটা তুলে ধরা। মফিজ এক্সিস্ট করেন, মানে আমাদের সবার মধ্যেই কোনো না কোনো ভাবে এক্সিস্ট হয়তো আমার করেন। গল্পের লাস্টে দেখা যায় যে ধরেন গ্রামের মাঝবয়সী, লাস্ট লাইনে এটা, যে গ্রামের মাঝবয়সী পুরুষরা ম্যাক্সিমামই পরে দৌড়ান শুরু করে গল্পে, সবাই মফিজ। মানে ওই সমস্যাটা দেখা দেয় গ্রামে আর কি প্রকটভাবে, সবারই ওয়াইফের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে। মানে একটু দর্শকদের বলতে যে আপনারা যারা এই ফ্রেজটার সাথে পরিচিত, যে সম্পর্কে স্পার্ক নাই, তারা একটু গল্পের বইটা অবশ্যই পড়বেন, এবং যাদের জীবনে এই গল্পটা নেই তারাও পড়বেন। কেন পড়বেন? ওই স্পার্ক জিনিসটা কি সাজিদ কিভাবে উপস্থাপন করেছেন তা আসলে জানাটা অনেক বেশি জরুরি। আমি যেমন কৌতূহলী, কারণ সবাই দৌড়াতে শুরু করেছে শেষ পেশ ইন্টারেস্টিং। এখন যারা বিয়ে করেনি তাদের না দৌড়ালেও চলবে। আনমোনার কাছে আসতে চাই, ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ, হ্যাঁ, আনমনার কাছে যাই আমি আমরা। কিন্তু জেনারিক বলেছি। ওকে, আপনার যে বই সেটা হচ্ছে আ মাস্কুলিন ফেস্ট। জি। ভেরি ইন্টারেস্টিং নেম। আপনি বলছিলেন যে আপনার এটা নিয়ে আসলে সাবমিশনের কোনো কনসেপ্ট ছিল, আপনার এটা অন্য একটা প্ল্যানিং এর পার্ট ছিল আপনার বইটা। আমরা কি পুরোটা প্ল্যানিং এর পার্টটা থেকে ঘুরে আসতে পারি? মানে হোয়াট ইউ ওয়ান্টেড টু এন্ড পারি, অবশ্যই পারি। আমি মূলত হচ্ছে গিয়ে চিন্তা করছিলাম যে মানে ধরেন আমি বড় হতে হতে আমি যেই ধরনের ক্যারেক্টারগুলোকে দেখেছি, মানে যেরকম ধরেন ভাই বললো যে উনি একজন দিনমজুরকে নিয়ে লিখছেন, সো আমার কখনো ওই সাহসটা হবে না, কারণ একজন দিনমজুরের ব্যাপারে কিন্তু আমি খুবই কম জানি। আমি তাকে কাছ থেকে দেখিনি, আমি তার লাইফটা লিড করিনি, তো আমি তাকে নিয়ে লিখতে সংকোচ বোধ করব। কিন্তু যেই মানুষগুলোকে আমি খুব কাছ থেকে দেখেছি, যাদের ব্যাপারে আমি জানি, যাদের জীবনের সঙ্গে আমার জীবনের অনেক মিল, কিন্তু তাদের রিপ্রেজেন্টেশন বা তাদের নিয়ে আমি গল্প দেখি না, হয়তো বা এক্সিস্ট করে কিন্তু আমি পড়িনি। তো সেই মানুষগুলোকে নিয়ে আমার লেখার একটা শখ ছিল, স্রেফ শখ আর কি, আমি লিখতে চেয়েছিলাম। তো ওই লেখার পার্ট হিসেবেই আমি কয়েকটা শুরু করছিলাম, তার মধ্যে এটা একটা। ওকে ওকে। তো এইটা হচ্ছে গিয়ে অনেকটাই প্রভাবিত আমার দাদুমণির কাহিনী দিয়ে। সো আমার দাদুমণি 1950 সালের ওই একই সময়ে, সো দ্যাটস হাউ আই নো যে ওই সময় কি হচ্ছিল, কারণ উনি প্রচুর গল্প করতেন। তো আপনার প্রশ্ন ছিল আমার গল্পের টাইটেল নিয়ে, রাইট? সো টাইটেলটা হচ্ছে গিয়ে আ ম্যাসকুলিন ফেস্ট। আমি মূলত বলতে চেয়েছিলাম যে ধরেন আমাদের সামাজিকভাবে কিছু জিনিস, কিছু কিছু কাজকে তো আমরা একটুখানি ম্যাসকুলিন ধরি, কিছু কিছু কাজকে আমরা ফেমিনিন ধরি সামাজিকভাবে। তো যেরকম ধরেন রান্নাবান্না, চুল আঁচড়ানো ফেমিনিন। সো এভাবে ধরলে জন্মটা খুবই ফেমিনিন একটা কাজ, কারণ মহিলারা ওই জায়গায় থাকে, দাইমা বলেন, বিশেষ করে গ্রামে আরো বেশি। আর মৃত্যুটা গোসলের পর থেকে ছেলেরা ম্যানেজ করে, হ্যান্ডেল করে। কবরস্থানে মেয়েরা যায়ও না, যেতে দেওয়া হয় না, অ্যাটলিস্ট জানাজার সময়। তো ওই যে ওই পুরো ব্যাপারটা যে মৃত্যু একটা ম্যাসকুলিন ব্যাপার, মানে মৃত্যুকে নিয়ে, মৃত্যুকে ঘিরে ঘিরে যে একটা ফেস্টিভিটি হয়, হয়তো, তো সেইটা একটা ম্যাসকুলিন ব্যাপার। তো সেটা বেসিক্যালি ছিল গল্পের মধ্যে। তো এই লাইনটা ছিল ম্যাসকুলিন ফেস্ট। তো পরে তো আমার বন্ধু বললো যে এটা ভালো টাইটেল, সো পরে আমি হচ্ছে কি আমার কাছে ভালো লাগলো দিয়ে দিলাম। আমি আসলে যে ডিরেকশনটা চিন্তা করছিলাম শিরোনামটা দেখে, যে গল্পটা হয়তো পুরুষতান্ত্রিকতা নিয়ে বলবে কিন্তু সমাজ ব্যবস্থায়, কিন্তু জীবনের সর্বোচ্চ বাস্তব যেই জায়গাটা, যেটাই আসলে অমোঘ সত্য, যেখানের যার আগে কোনো কিছু সত্য নয়, পরে কোনো কিছু জানি না কি হবে, কিন্তু যেই মুহূর্তটা সত্য, সেই মুহূর্তটাকে এত চমৎকারভাবে শিরোনাম দেওয়াটা একটা ওয়াও। ম্যাসকুলিন ফেস্ট, মানে মৃত্যুর এই প্রেক্ষাপটটাকে ওইভাবে আমি জানি না চিন্তা করে কিনা, লেখক হয়তো চিন্তা করেছেন, সেই জন্য তারা Wow. লেখক। হ্যাঁ, সেই সেই জন্য জন্য আমরা তারা পাঠক। আমাদের প্রতিদিনের যাপিত জীবনের হয় না খুঁটিনাটি তারা বের করে আনেন এবং দেখেন। কতদিনের সময় লেগেছে আপনার মনীষিতা এটা লিখতে? গল্পটা লিখতে আমি আধা পেজ লিখে রেখে দিয়েছিলাম। পরে হচ্ছে গিয়ে আই থিঙ্ক 2 রাত, যেটা বললাম যে আমি তো রাত জেগে লিখি, তো 2 রাত। 2 রাতের ফলাফল যদি এমন হয় যে কমনওয়েলথের ছোট গল্প পুরস্কারে চলে যাওয়া যায়, 2 রাত না ঘুমালেও চলবে। সাজিদ ভাই, একটু আপনার কাছ থেকে শুনি, কত সময় ধরে লিখলেন?
আমার এই গল্পটা আমার প্রায় লাইক 1-1.5 মাস, মানে আমি সময় নিয়ে লিখি, অনেক এডিট করি, তো এরকম সময় লেগেছে আমার। ফার্স্টে ডায়েরিতে লিখি, আমার মানে গল্প লেখার প্রসেস ফার্স্টে আমি হচ্ছে খাতায় লিখি, তারপরে যখন মানে ফার্স্টে মাথায় থাকে, তো কিছুদিন ধরে চিন্তা ভাবনা করতে করতে একটা ড্রাফট তৈরি হয়, তারপর সেটা আমি খাতায় ট্রান্সফার করি, এটা আমার ধরেন সেকেন্ড ড্রাফট। তারপর যখন আমি ল্যাপটপে তুলি, এটা আমার থার্ড ড্রাফট। তারপরে ল্যাঙ্গুয়েজ এডিট করি, সেটা ফোর্থ ড্রাফট। এই জন্য একটু সময় লাগে আসলে, 1-1.5 মাস। না তাহলে আপনার প্রুফ রিডারের জন্য চমৎকার স্বস্তির, তার খুব বেশি কষ্ট করতে হয় না, কারণ সে সব রেডি করা থাকে, আসলে রেডি করা প্রুফরিডিংটা থাকে। তিনি আসলে করে ফেলছেন। আমরা এই আলাপে ফিরবার একটা বিরতি নিয়ে নিই আমরা, দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন, আমাদের সাথেই থাকুন। চেক করি। বিরতির পর সকলে বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, আমি জুলহাস জুবাইর আপনাদের সাথে আছি। চমৎকার দুজন মানুষ আছেন আমাদের সাথে, যাদের সাথে আমাদের আলাপচারিতা চলছিল। সাজিদুল হক আবির আছেন আনমনা মনীষিতা, তাদের দুজনের সাথে গল্প করছিলাম। একটু আবার সাজিদের কাছে যাই, আমরা সাজিদের কাছে আসি। সাজিদ, আপনি যে গল্পটা লিখেছেন, প্রান্তিক পর্যায়ের মানুষের উঠে আনা গল্প, মানে তুলে আনা গল্প, তাদের জীবনের বাস্তবতা, নিশ্চয়ই আঞ্চলিকতার ব্যবহার সেখানে হয়েছে, যদি আমি এখন বইটা পড়ার সুযোগ পাইনি। হয়েছে কি? আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, মানে আমার এক্সাক্ট লোকেশনটা আসলে সাতক্ষীরা, কিন্তু আমি আচ্ছা। সাতক্ষীরার ভাষা ইউজ করতে পারি নাই, কারণ ওইটার ভাষা আমি জানি না। আমি যেটা করছিলাম, ফেসবুকে গল্পটা লেখার পরে এবার প্রশ্ন করি সাজিদ, আপনি বলেছেন এক্সাক্ট সাতক্ষীরা, কিন্তু সেটার ভাষা আপনি ব্যবহার করেননি, তাহলে সাতক্ষীরা পর্যন্ত যে গল্পটা পৌঁছালো কি করে? না, সাতক্ষীরা বা বলতে ধরুন সাতক্ষীরা গল্পটা আমার- জন্মে আপনার এটা কাছে আসলো হচ্ছে- কিভাবে? গ্রামের নাম কেন্দুয়া, কেন্দুয়া নামে কোনো আচ্ছা। গ্রাম আসলে নাই, কিন্তু যে জায়গাটা ওইটা আমি পরে আলাপ করে শুনছি মানুষের কাছে, ওইটা সাতক্ষীরা ঘেঁষা হওয়ার কথা আর কি। ওকে। তো এখন আমার আসলে ওই লোক ময়মনসিংহের দিকে কেন্দু আছে, আমি যদি ভুল না করি, একটা চমৎকার জায়গা, যাই হোক গ্রাম নামটা। ময়মনসিংহে আছে, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। জানতাম না। যাই হোক, কিন্তু মানে আমার ক্যারেক্টারটাকে আসলে ওই জায়গায় না বসায় আমার উপায় ছিল না। এটা হচ্ছে আপনার একটা এপিফেনিক একটা এক্সপিরিয়েন্স, এটা আপনি শুধুমাত্র মানে রাইটার হলে বুঝতে পারবেন যে ওই ক্যারেক্টারে আমার তুলে ওই জায়গায় বসাইতে হবে, আচ্ছা। অন্য কোনো জায়গায় সে খাপ খায় না, আপনি করবেন কি? হ্যাঁ, কিছু করার নাই। করার ওনাকে কিছু নেই। ঢাকায় বসানো যাবে না, অন্য কোথাও বসানো যাবে না, তাকে ওখানে জন্মাতে ওইখানে হবে। থাকতে হবে, বিকজ হি হ্যাজ টু রান অ্যান্ড হি হ্যাজ টু সেভ এ ভিলেজ। মানে গল্পের লাস্টে দেখা যাচ্ছে দৌড়ে হচ্ছে একটা বন্যা থেকে হচ্ছে, মানে তার সেই স্পার্কটা আসে যে এত স্পিডে দৌড়াইলে বন্যার পানি আর গ্রামের ভিতরে ঢুকতে পারে না। ওয়াও। ঠিক আছে, তো এখন আমি এটা তার কোন জায়গায় নিয়ে বসাবো? আলটিমেটলি আমার সমুদ্রের তীরে নিয়ে আর কি বসাতে লাগছে। তার ওয়াইফের সাথে তার রিলেশন রিভাইভ করে না, কিন্তু লাইক সে তার গ্রামবাসীরা বাঁচাইতে পারে আলটিমেটলি দৌড়ায়। এটা হচ্ছে, তো এটা আমি আর কোন জায়গায় নিয়ে যেতাম, আমার ওইখানে নেওয়া লাগতো আর কি, এটাই। ভেরি ইন্টারেস্টিং। ভেরি ইন্টারেস্টিং। আসলেই যাই হোক, আনমনা, এখন প্রশ্ন কিন্তু আপনার দিকে। জি জি। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে এই যে মাস্কুলিন ফেস্ট, যেটা নিয়ে আমরা কথা বলছি, সেইটার ভেতরে মৃত্যুর এই যে উদযাপন যেটা আছে, সেটা আছে, আর কি কি আছে? সব থেকে আমার মনে হয় সব থেকে বেশি অংশ জুড়ে যে জিনিসটা আছে সেটা হচ্ছে, ধরেন যখন বিয়ে হয়, বিয়ের পরে একটা ছেলের জীবন যতটা না বদলায়, তার থেকে বেশি একটা মেয়ের জীবন বদলায়। তো এবং এই পরিবর্তনগুলো আমাদের এই সময়ে এসে খুবই সাটল, চোখে পড়ে না। যেরকম ধরেন হঠাৎ করে আপনি দেখবেন যে ঈদটা মেয়েটা আর বাড়িতে করছে না, শ্বশুর বাড়িতে করছে, দুইটা ঈদই। তো ওইটা তো 1950 সালে সেটা আরো বেশি প্রকট ছিল, আরো চোখে পড়ার মতন ছিল এই পরিবর্তনগুলো। তো একটা বাড়ির ছোট মেয়ে যখন আরেকটা বাড়ির বড় বউ হয়, তখন তার ট্রানজিশনটা বা তার যে মানে পুরো পার্সোনালিটিতে তার যে চেঞ্জটা আনতে হয়, যেটা আসে না কিন্তু তার আনতে হয়। সো ওই বিষয়টা নিয়ে বেশিরভাগ অংশই ডিল করেছে। সো হ্যাঁ, এই তো। এগেইন ওয়াও। এই যে আমরা, আপনারা দুজন যেহেতু শিক্ষকতার সাথে আছেন এবং পাশাপাশি তরুণ অবশ্যই, সেখানে আমাদের কিন্তু আমরা যখন বড় হয়েছি অথবা আপনারা যখন বড় হয়েছেন, একটা বই পড়ার চর্চা ছিল, কিন্তু দিন দিন সেটা আসলে কমে আসছে। এইটাকে রিভাইভ করার আসলে কোন উপায় কি আছে, বা কোনো তরিকা, কোনো সূত্র, এনিথিং আপনাদের দুজনের মধ্যে আপনারা কি বলতে পারবেন? মানুষের হিস্ট্রিতে আসলে মানুষ নিজের এন্টারটেইনমেন্টের জন্য সবচেয়ে ইজি মিডিয়ামটাই খুঁজে নিছে। আপনি আসলে খাটে শুয়ে যদি মানে মোবাইল স্ক্রল করে 2 ঘন্টা কাটাইতে পারেন, আপনার কষ্ট করে একটা বই ডিকোড করে এন্টারটেইনড হওয়ার তো আসলে রিজন নাই। সো সময়টা লেখকদের জন্য ডার্কই আসলে, মানে আমি তো কোনো হোপ দেখি না, বাট আই উইল কিপ অন রাইটিং বিকজ আমার কিছু করার নাই। যদি খুব ভালো কিছু লিখতে পারি, যেমন ইন্টারন্যাশনালি এখন রিডার আছে আই থিঙ্ক, এই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ট্রানজিশনটা একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর কি। এই জন্য আমি নিজে এখন ফিল করি যে আমার লেখাপত্র অ্যাটলিস্ট নিজে ট্রান্সলেট করে পাঠাই, অথবা ট্রান্সলেটারের সাথে কমিউনিকেট করে চেষ্টা করতেছি বাংলা থেকে ইংলিশে সুইচ করতে। এছাড়া মানে বাংলাদেশের সিস্টেমটা খুব একটা প্রফেশনাল না লেখাপত্র ছাপা হওয়ার।
সংবাদপত্রে বা পাবলিকেশন হাউসে, এটাও একটা মানে ফ্রাস্ট্রেশনের কারণ হতে পারে। সো মানে ল্যাঙ্গুয়েজ ট্রানজিশন করা, বাউন্ডারি ক্রস করা, এগুলা দরকার আসলে নিজের লেখা বাঁচায় রাখার জন্য। জাস্ট গল্প যদি মানুষ, গল্প বা কবিতা, যে কোনো আর্ট ফর্ম যদি মানুষ এনজয় করা আবার শুরু করে, মানে ভাই যেটা বললো সেইটাই, কিন্তু আমার মনে হয় যে আমরা সাহিত্যকে অনেক বেশি সিরিয়াসলি ট্রিট করি। এবং মানে কেন ভাই যেটা বললো, আমি কেন একটা বই পড়বো, আমার হাতে ফোন আছে, কিন্তু বই তো আমাদেরকে অন্য ধরনের একটা আনন্দ দেয়। হ্যাঁ। তো সেই আনন্দটা যদি আমরা আবার ফিরিয়ে আনতে পারি, বা সেই আনন্দটাকে আমরা যদি মানুষকে রিয়ালাইজ করাতে পারি যে এই আনন্দটা আছে, এক্সিস্ট করে, তাহলে আই থিঙ্ক ইট উইল বি মানে হয়ে যাবে অটোমেটিক। এবার আপনাদের জন্য অস্বস্তির একটা প্রশ্ন করতে চাই। অস্বস্তির প্রশ্ন এই জন্য, কারণ কোথাও পড়েছিলাম কবি বা লেখকদের কোনো নিয়ম মানতে নেই, তাদের ব্যক্তিগত নিয়ম তাদের মতো করে। তারপরও পাঠক হিসেবে প্রশ্ন আন্নাকে দিয়ে শুরু করি, কেন লিখলেন এই গল্পটা? কেন লিখলাম এই কেন গল্পটা? লিখলেন? যা বললাম, মানে আমি কোনো এমন না যে মানে কোনো কারণ সেরকম ভাবে নাই, আমার জাস্ট মনে হলো যে মানে এই মানুষদের গল্পগুলো আমি পড়িনি। আচ্ছা, ঠিক আছে, তো আমি বলবো যে এখানে হয়তো বা আমার ইন্সপিরেশন হিসেবে একটা বই, মানে 4টা নভেল কাজ করেছে। এটা হচ্ছে গিয়ে, নামটাও তো ভুলে গেলাম, আমি নাম মনে রাখতে পারি না। এলেনা ফারেন্তের যে 4টা নভেল আছে, সো ওগুলো আমি পড়ার পরে, মাই ব্রিলিয়ান্ট ফ্রেন্ডের যে 4টা নভেল, সো ওগুলো পড়ার পরে আমার কাছে মনে হলো যে কি সুন্দর করে খুবই সাধারণ স্বাভাবিক কিছু গল্পকে নিয়ে এত সুন্দর জাদুর মতো একটা উপন্যাস লিখে ফেলা যায়। তো এরকম মানুষকে তো আমি চিনি, এরা তো আমার লাইফে আছেন, কিন্তু আমি বাংলাদেশের প্রেক্ষাপটে এই টাইপের গল্প কখনো দেখিনি। তো আমি একটু দেখি না, ট্রাই করে যে আমি পারি কিনা লিখতে। তো ওখান থেকেই আমার পাঠক হিসেবে কি মনে হতে পারে মনীষিতার দিদা যে গল্পটা বলতে পারেননি কাউকে, মনীষিতা তার দিদার জন্য বলে ফেলেছে? অনেকটা মনে হতে পারে কিনা? আমি জানি না। আচ্ছা, এটা পড়ে দেখা লাগবে। সাজিদ ভাই, কেন লিখলেন এই গল্প? মফিজের গল্পটা না লিখলেও হতো, কেন লিখলেন? না, আমার মনে হয় যে এই ইস্যুটা আমার নিজের ব্যক্তিগতভাবে অ্যাড্রেস করা দরকার ছিল আর কি। মানে আমার নিজের রিসেন্ট প্রায় সব কাজই হচ্ছে আমার ধরেন পার্সোনাল লাইফের মানে ফেইল রিলেশনশিপসের রিফ্লেকশন আর কি। সো এটা আমার একটা নিজেরও ওয়ে, মানে ওই ঝামেলাগুলা নিজের ভিতর থেকে বের করে দেওয়া আর কি। তো আই হ্যাড টু রাইট ইট, মানে এছাড়া কোনো ওয়ে ছিল না। হ্যাঁ, এখন মানে একদম আমরা অনুষ্ঠানের শেষের দিকে, তো ভবিষ্যতে আসলে প্ল্যানটা কি? কারণ এখন রাইট নাও আপনার যদি কোনো কিছু লেখালেখি থাকে, মনীষার তো এটা একটা পার্ট, এবং আমি জানি যে এরকম আরও ছোট ছোট গল্প নিশ্চয়ই আসবে তো মনীষিতার। তো আপনার আসলে এই মুহূর্তে কি করছেন এবং ফিউচার প্ল্যানটা কি? আমি একেবারে রিসেন্টলি হচ্ছে মিলান কুন্দেরার আপনার দ্য আনবিয়ারেবল লাইটনেস অফ বিইং একটা উপন্যাস আছে, ওর সবচেয়ে মানে জনপ্রিয় উপন্যাসগুলোর একটা, এটা ট্রান্সলেশন শেষ করলাম আর কি। ওকে, তো এটা এখন কোন একটা পাবলিকেশন হাউসে ফরওয়ার্ড করব। আর হচ্ছে গত 2-3 বছরে যে গল্পগুলো লেখা হয়েছে সেগুলো আমি কম্পাইল করছি, ল্যাঙ্গুয়েজ এডিটও করছি একবার। তো ওইটা হয়তো কোনো এক পাবলিশারে ফরওয়ার্ড করব। এরপর আমার নতুন উপন্যাসের কাজ আমি শুরু করব আর কি। উপন্যাসের প্ল্যান দীর্ঘদিন ধরেই মাথায় ছিল, যেটা নিয়ে লিখবো আর কি। আমি ঢাকা ইউনিভার্সিটি চারুকলার গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টে অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি হিসেবে 5 বছর পড়াইছি আর কি। যে কোর্সটা পড়াতাম সেটা হচ্ছে আর্ট হিস্ট্রি অফ বেঙ্গল। ওকে, তো বাংলার শিল্পকলার হিস্ট্রি যেটা, এটা আমার খুব ভালোভাবে জানা আছে। আপনার কলকাতা পিরিয়ড থেকে শুরু করে আপনার মানে জয়নুল আবিনের যে স্ট্রাগল, এবং সেখান থেকে নিয়ে আজকে চারুকলা যে জায়গায় দাঁড়ায় আছে, তো এগুলো হচ্ছে আপনার মিলাই ঝিলে একটা নভেল আমার দাঁড় করানোর ইচ্ছা আছে আর কি আপনার। তো এটা আমার নেক্সট প্রজেক্ট। আমি আসলে উপন্যাসই কাজ করতে চাই, টু বি অনেস্ট। এবং আমাদের সেটা আসলে খুব ভালো হবে, কারণ তাহলে আমাদের এই যে এপাড়ার যে হিস্ট্রিগুলো আছে আর্টের, সেইটা আসলে থেকে যাবে। আনমনা, কি প্ল্যান? এই যে আপনি যেটা বললেন সেটাই। সিরিজ আসছে? হ্যাঁ, মানে পরিকল্পনা আছে, আসছে কিনা জানি না। ওকে, একদম লাস্ট মিনিটে আছি। আমার মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরছে, আমি প্রশ্ন করতে শুরু করলে শেষ করতে পারবো না, কারণ দুজন কেন লিখলো যে এই গল্পটা রুনিয়া বলেছে, এরপর আমাকে পাঠক হয়ে পড়া ছাড়া আসলে এর উত্তর খুঁজে পাওয়াটা খুব মুশকিল, কারণ ইন্টারভিউটা দীর্ঘায়িত করা যাচ্ছে না। বাট বেস্ট অফ লাক টু বোথ অফ ইউ। থ্যাংক ইউ। দুজন যে উদ্দেশ্যেই লিখেছেন, যাই করেছেন, এখন তো মনে হচ্ছে যে ইউ হ্যাভ সাকসিডেড পারফেক্টলি। শেষ হাসিটা আপনারা হাসবেন কিনা এটা সময় বলে দিবে। পাঠকরা আপনাদের শুনছে, যদি পাঠকদের কিছু বলার থাকে মনীষিতার কাছ থেকে একটু শুনি, তারপরে সাজিদের কাছ থেকে শুনবো। আপনার পাঠকরা শুনছে আপনাকে। আমি বলবো যে যদি আমার গল্পটা আপনারা পড়েন, প্লিজ সমালোচনা করবেন, ভুলগুলা ধরবেন, ধরে আমাকে একটুখানি সুন্দর করে বলবেন। মানে বেশি রুডলি বললে খারাপ লাগবে, তো একটুখানি সুন্দর করে জাস্ট আমাকে বলবেন যে আমার কি কি ভুল হয়েছে। সাজিদ?
আচ্ছা, আমার যেটা বলার আছে সেটা হচ্ছে যে আসলে এরকম কম্পিটিশন বেসড ভাবে আপনারা রাইটারদের সিলেক্ট করেন না। মানে কোনো একটা রাইটারের যদি একটা লম্বা টাইমের জার্নি থাকে, সে 10-15 বছর ধরে চেষ্টা করছে লেখালেখি নিয়ে, তাহলে আমার মনে হয় তাকে তার লেখাপত্রকে সুযোগ দেওয়া উচিত। সে পুরস্কার পাক বা না পাক, সে শর্টলিস্টেড হোক বা না হোক, হ্যাঁ, মানুষের এরকম রাইটার যারা আছে তাদের লেখাপত্র আপনারা নতুন যদিও বলে, তারপর আপনারা চেষ্টা করবেন যদি ইচ্ছে হয় পড়তে আর কি, তাতে আমাদের জীবন অসংখ্য সহজ হয়। ধন্যবাদ দুজনকে। আর দর্শক, এখানে ইতি টানতে চাই, ইতি টানবার আগে এতটুকুই শুধু বলবার আছে, পড়ুন, পড়ার কোনো বিকল্প নেই, পড়লে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা যায়, আপনার চেপে রাখা কষ্টটাও নতুন একটা রং পায়। শুভ সকাল। সবাইকে শুভ সকাল।